ভাবে নোট করবো, আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেইভাবে তোমরা বাসায় বসে ওইটা দিয়েই নোটটা করে নিতে পারবা। সবার প্রথম তো একটা স্টার চিহ্ন দিবা বা একটা বুলেট দিলা, খাদ্যের রাসায়নিক পরিপাক। এই ক্লাসটা রেকর্ডটা আমি দিয়ে দেবো না, এটা দেখে দেখে তুমি বুঝতে পারবা যে কিভাবে করতে হবে খাদ্যের রাসায়নিক পরিপাক। তারপরে প্রথমে ধরো লিখলা লিখলা মুখ্য বিবরে পরিপাক, মুখ্য বিবরে পরিপাক, এই হেডিং দিবা। নোট খাতায় কিভাবে করবো আমি সেটা দেখাচ্ছি, কিন্তু মুখ্য বিবরে পরিপাক। আচ্ছা, আসলো তোমার মুখ্য বিবরে পরিপাক। এখন আমরা তো জানি মুখ্য বিবরে দুইটা এনজাইম কাজ করে, এক হচ্ছে টায়ালিন আর এক হচ্ছে মল্টেজ। এখন ধরো প্রথম যে বিক্রিয়াটা সেটা কিন্তু ছিল এরকম। এবার বিক্রিয়াটা আমি তোমাকে দেখাই, বিক্রিয়াটা লিখবা, নাম্বার যে দিবা তার নিচে কিভাবে বিক্রিয়াটা আমরা করেছিলাম। এই যে দেখো টায়ালিন, তুমি লিখছো কিন্তু এরকম, তোমার খাতায় এরকম লেখা আছে টায়ালিন, এই পাশে তুমি কি লিখছো স্টার্চ। টায়ালিন কি করে, স্টার্চের উপরে কাজ করে, কাজ করে তৈরি করে কি মল্টোজ। এই হচ্ছে প্রথম বিক্রিয়া, তাই না? এটা তো বিক্রিয়া, তুমি এটার একটা বাংলা দিতে হবে ল্যাঙ্গুয়েজ, সেইটা উপরে লিখবা। কিভাবে লিখবা আমি লিখে দেই, ধরো একটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। লিখবা এরকম, টায়ালিন এনজাইম স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে। আমি লিখে দিচ্ছি একটা, টায়ালিন এনজাইম স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে, মল্টোজে পরিণত করে। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, তার নিচে থাকলো বিক্রিয়াটা। এইভাবে প্রত্যেকটা আইটেম লিখতে হবে। যেমন দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টা লিখবো না, শুধু বিক্রিয়াটা লিখতেছি। আমরা জানি দ্বিতীয় বিক্রিয়া প্রথম হচ্ছে টা, তারপর হচ্ছে ম মানে হচ্ছে মল্টেজ, তাই না? এই হচ্ছে মল্টেজ, এই হচ্ছে মল্টেজ, হচ্ছে এনজাইম। সে কাজ করে কার উপর, এই মল্টোজের উপর। আমরা অ্যারো চিহ্নের প্রথমে লিখবো মল্টোজ, এই হচ্ছে এনজাইম মল্টেজ, উৎপাদন করে কি গ্লুকোজ। এখন এটার ল্যাঙ্গুয়েজটা এই নাম্বার যেখানে দিয়েছি সেখানে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিচে বিক্রিয়া হবে। যেমন এটার ল্যাঙ্গুয়েজ কি হবে, মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, এই কথাটা এখানে লিখতে হবে। পারবো না লিখতে আমরা? জি স্যার পারবো। পারবো। এইভাবে যেন আমরা সব কয়টা লিখতে পারি, সেইটা তোমরা বাসায় বসে বসে নিজেরা সুন্দর করে সাজিয়ে লিখবা প্রত্যেকটা আইটেম। মুখ্য বিবরে হয়ে গেল, তারপরে আসবে তোমরা ধরো এখানে একটা প্রয়োজন বোধে একটা দাগ টেনে আলাদা করে দাও, যাতে করে চোখে পড়তে সুবিধা হয়। এবার দাও 2 নাম্বার, মুখ্য বিবরে পরিপাক শেষ হয়ে গেল। লিখবা কি 2 নাম্বার, লিখবা পাকস্থলিতে পরিপাক। এটা যাতে নিজেরাই বাসা বসে করতে পারো, ওই রাফ খাতা দেখে দেখে কোনো সমস্যা হবে না, কাটাকাটি হবে না, এই জন্য প্রথমবার তুমি রাফ খাতায় করে নিয়েছো। পাকস্থলিতে পরিপাক, পরিপাক। এখন এই পাকস্থলিতে পরিপাক যখন লিখলা, তার আন্ডারে প্রথম হবে নাম্বার 1 পে মানে কি পেপসিন, বিক্রিয়াটা নিচে লিখতে হবে। এই হচ্ছে পেপসিন, পেপসিন এনজাইম কার উপরে কাজ করবে, প্রোটিনের উপর কাজ করবে। হ্যাঁ, প্রোটিনের উপর কাজ করবে। প্রোটিনকে ভেঙে সে কি তৈরি করবে, পেপটোন প্রোটিওজ, হ্যাঁ প্লাস প্রোটিওজ, পেপটোন আর প্রোটিওজ। হ্যাঁ এই, এখন এটার জন্য এই তো হচ্ছে আমার বিক্রিয়াটা লিখলাম, এটার জন্য ভাষাটা কি হবে, সোজা পেপসিন এনজাইম প্রোটিনকে ভেঙে পেপটোন ও প্রোটিওজে পরিণত করে। এই কথাটা আমরা এইখানে লিখব। কি লিখতে পারবো না? পারবো না বলো? জি স্যার। অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এইভাবে পেপসিন, তারপর জিলাটিনেস, তারপর রেনিন, তারপর লাইপেজ, এগুলো লেখা হয়ে যাবে। তারপরে 2 নাম্বার হয়ে যাবে পাকস্থলিতে পরিপাক শেষ, চলে আসবে ক্ষুদ্রান্ত্রে পরিপাক, সেটা হবে নাম্বার 3। ক্ষুদ্রান্ত্রে পরিপাক 3 নাম্বার দিয়ে তার আন্ডারে আবার দরকার বোধে ক দিব আমরা, অগ্নাশয় রস কর্তৃক, সেখানে আবার ওই ট্রিকাকার্টাইডাইকো অ্যামলাফকো সেগুলো আসবে। তারপরে খ হবে আন্ত্রিক রস কর্তৃক, সেখানে আবার এমিলাইয়াল ল্যামসোয়াম নিনিনি, ওই 10টা এনজাইমের নাম আসবে। এইভাবে লিখবো আমরা, প্রথমে বিক্রিয়াটা লিখবো, সেটা দেখে উপরে ভাষাটা দিয়ে দিব। এইভাবে খাদ্য পরিপাকের সবগুলো এনজাইমের প্রথমে ভাষা, তার নিচে বিক্রিয়া দিয়ে সুন্দর করে সাজিয়ে নোটটা করব। এটা আমরা বাসায় বসে করে ফেলবো। পারবো নাকি পারবো না বলো?
পারবো স্যার। পারবো ইনশাল্লাহ, একদম সোজা। তুমি তো আচ্ছা। দেখে দেখে করবে। এই যে তোমার রাফ খাতায় সব আছে, সব আছে রাফ খাতায়, প্রত্যেকটা আইটেম আছে, খালি দেখে দেখে করবা। হ্যাঁ, এগুলো রাফ খাতায় তোমার আছে, রাফ খাতায় আছে তোমার সব। আচ্ছা, এখন এখানে একটু আমি আরেকটা জায়গায় একটু তোমাকে দৃষ্টিপাত করাবো, খুব মন দিয়ে খেয়াল করো। এই যে রাসায়নিক পরিপাকটা আমরা শিখলাম, এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, সেটা একটু খুব ইম্পর্টেন্টলি খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো। এখান থেকে প্রশ্ন আসে ওরকম, তোমাদের তো পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে, একটা উদ্দীপক দিবে, আর তার ভিতরে ক বা খ হবে জ্ঞান আর অনুধাবন, সেটা উদ্দীপক ছাড়া হবে। গ আর ঘ, তাই না, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, এই দুইটা হবে উদ্দীপকের উপর ভিতরে, এটা তো আমরা সবাই জানি। তা এখন মনে করো একটা উদ্দীপক তোমাকে দিল, উদ্দীপক তোমাকে দিল যে এরকম, যে রহিম, খেয়াল করো, সকালবেলা, হ্যাঁ, রহিম সকালবেলা আলু ভাজি, খেয়াল করিও, রুটি ও ডিম দিয়ে নাস্তা করলো, আলু ভাজি রুটি ও ডিম দিয়ে নাস্তা করলো, সব শেষে চিনিযুক্ত 1 কাপ চা খেলো। চিনিযুক্ত কি করলো, চা খেলো বা চা পান করলো। এখন বলবে রহিম যে সকল খাদ্য গ্রহণ করেছে তার পরিপাক পদ্ধতি বর্ণনা করো। এখানে আলু ভাজি রুটির সাথে ইচ্ছে করলে ডিম না দিয়ে মাংস দিয়ে দিতে পারে, অথবা ডিমও আছে মাংসও থাকলো। এখন কি প্রশ্ন করেছে, রহিম যে সকল খাবার খেয়েছে তার পরিপাক পদ্ধতি বর্ণনা করো। তাহলে এখন এটার উত্তর আমাকে কিভাবে লিখতে হবে? তাহলে এখন রহিম কি কি খেয়েছে খেয়াল করো। আর এখন তোমার এই যে যত খাবার আছে, আমরা জানি 3 রকমের খাবার আমরা ডাইজেস্ট করি। এক হচ্ছে শর্করা জাতীয়, 2 হচ্ছে আমিষ জাতীয়, আর 3 হচ্ছে স্নেহ জাতীয়, তাই না, স্নেহ জাতীয়। এখন রহিম যে সকল খাবার খেয়েছে এর মধ্যে শর্করা জাতীয় কে কে আছে? আলু ভাজি, এটা শর্করা, রুটি, এটা শর্করা, আর এই যে চিনি খাইছে, চিনিযুক্ত চা, এটার মধ্যে সুক্রোজ আছে, এটাও কিন্তু শর্করা। এখন এই 3 প্রকারের শর্করা জাতীয় খাবার কিভাবে ডাইজেস্ট হয় সেটা আমাদের আলোচনা করতে হবে। পারবো, করবো একটু পরে। এবার আসো, আমিষ জাতীয় খাবার সে কি খেলো? সে ডিম খেয়েছে, সুতরাং এটা হচ্ছে তার আমিষ জাতীয় খাবার। আর সে যদি মাখন খেত তাহলে বলতে পারতাম যে সে স্নেহ জাতীয় খাবার খেয়েছে। অথবা ডিম ভাজি করার সময় তেল দিয়েছে, তাহলে সেখানে তুমি তেল উল্লেখ করতে পারো, যে ডিম ভাজি করতে গেলে তো অবশ্যই তেল লাগে, তাহলে তেল দিয়ে যদি ডিম ভাজি করে তাহলে সেখানে একটা স্নেহ জাতীয় খাবার আছে। তাহলে এই 3 রকমের খাবার সে খেয়েছে। এখন এই খাবারগুলো সে কোথায় কিভাবে ডাইজেস্ট করবে সেটা আমাদেরকে উত্তর করতে হবে। কিভাবে উত্তর করব সেটা এখন খুব মন দিয়ে খেয়াল করো। আমি একটা ফ্রেশ পেজে যাচ্ছি, খেয়াল করো। আমরা তো জানি আমাদের খাদ্য 3 স্থানে ডাইজেস্ট হয়। এই আমাদের খাদ্য ডাইজেস্ট হয় 3 স্থানে। এই কোথায় কোথায় ডাইজেস্ট হয়? আমাদের খাদ্য ডাইজেস্ট হয় মুখে, আমাদের খাদ্য ডাইজেস্ট হয় পাকস্থলীতে, আর আমাদের খাদ্য ডাইজেস্ট হয় ক্ষুদ্রান্ত্রে। ঠিক আছে, বুঝলাম। এখন আমি রহিম যে খাবার খেয়েছে সেই খাবারের পরিপাক পদ্ধতি বর্ণনা করব। কিভাবে? প্রথমে হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক। শর্করা জাতীয় খাবার সে কি কি খেয়েছে? ওই যে একটু আগে দেখলাম, রুটি, আলু আর চিনি, ঠিক না? রুটি আর আলুর মধ্যে আছে স্টার্চ, আর চিনির মধ্যে আছে সুক্রোজ। এখন এই শর্করা জাতীয় খাদ্য পরিপাক সে কোথায় কোথায় করেছে? নাম্বার 1, মুখ বিবরে। আমরা তো জানি মুখের ভিতরে তার খাবার কিভাবে পরিপাক হবে। মুখের ভিতরে 2টা এনজাইম কাজ করবে, এক হচ্ছে টায়ালিন আর এক হচ্ছে মল্টেজ। তাহলে এই যে রুটি আর আলু যার মধ্যে স্টার্চ আছে, এই হচ্ছে সেই স্টার্চ। টায়ালিন স্টার্চকে ভেঙে তৈরি করবে কি? মল্টোজ। আর এই মল্টেজ এনজাইম কি করবে? মল্টোজকে ভাঙবে, ভেঙে তৈরি করবে কি? গ্লুকোজ। তার মানে এই রিঅ্যাকশন 2টা এবং তাদের প্রাসঙ্গিক যে ল্যাঙ্গুয়েজটা, এটাই লিখতে হবে মুখ্য বিবরে পরিপাকের ভেতরে।
ঠিক আছে, শর্করা পরিপাকের মুখ্য বিবরে কিভাবে পরিপাক হয় সেটা আমরা উল্লেখ করব। এবার আসো নাম্বার 2, পাকস্থলীতে পরিপাক। খেয়াল করিও, আমরা জানি পাকস্থলীতে শর্করা খাদ্যের কোনো পরিপাক হয় না। হয়? বলো তোমরা, শর্করা খাদ্য কি পাকস্থলীতে পরিপাক হয় নাকি? না স্যার। হয় না। তাহলে এখানে আমাকে লিখতে হবে শর্করা জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ আমরা এখানে শর্করা পরিপাকটা দেখতেছি। শর্করা যেখানে যেখানে পরিপাক হয় সেটা সেটা উল্লেখ করব, আর যেখানে হয় না সেখানে করব না। পাকস্থলীতে হয় না। এবার আসো নাম্বার 3, ক্ষুদ্রান্ত্রে পরিপাক। ক্ষুদ্রান্ত্রে পরিপাক। এবার আসো, ক্ষুদ্রান্ত্রে শর্করা পরিপাক কিন্তু হবে। কে কে করবে? শর্করা পরিপাক করার জন্য ক্ষুদ্রান্ত্রে এনজাইম আছে অনেকগুলো। এক হচ্ছে অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস, তার মধ্যেও আছে। আর ক্ষুদ্রান্ত্র নিজে প্রডিউস করে আন্ত্রিক রস, তার মধ্যেও আছে শর্করা পরিপাককারী এনজাইম। তাদের আমরা খুঁজে বের করতে হবে। আমরা জানি কোন কোন এনজাইম শর্করা পরিপাক করে। অ্যামাইলেজ আছে। এবার আসো ক্ষুদ্রান্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্ত্রের পরিপাকের কাছে আমি তোমাদেরকে নিয়ে যাই। এই যে দেখো, ক্ষুদ্রান্ত্রের যে শর্করা পরিপাক কে কে করে। এই যে ক্ষুদ্রান্ত্র পরিপাক শুরু হলো, এই যে অগ্নাশয় রসের ভিতরে যে 12টা এনজাইম আছে, ট্রিকাকা, অ্যাট্রাইডাইক, এর মধ্যে কোনটা কোনটা শর্করা পরিপাক করে তাদেরকে বের করো। এই যে দেখো, এগুলো তো সব প্রোটিন পরিপাক করে। এই যে অ্যামাইলেজ, এই পেয়ে গেছি, অ্যামাইলেজ, মল্টেজ, এই দুইটা শর্করা পরিপাক করে, ঠিক কিনা বলো? ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে 12টা এনজাইম অগ্নাশয় রস থেকে আসে, তার মধ্যে অ্যামাইলেজ আছে, মল্টেজ আছে, এই দুইটা অগ্নাশয় থেকে আসে, শর্করা পরিপাক করে। ওদের নাম এবং কাজ, মানে এই রিয়াকশন এবং কাজ লিখতে হবে। তারপরে আসো আর কে, এগুলো তো হচ্ছে লিপিড পরিপাক করে, সুতরাং এদের কথা আসবে না। আবার ক্ষুদ্রান্ত্র নিজে যে এনজাইম প্রডিউস করে তার মধ্যেও আবার শর্করা পরিপাককারী এনজাইম আছে। কে কে? এই ল্যাকটেজ আছে, এই মল্টেজ আছে, আর এই সুক্রেজ আছে। আর কেউ আছে? না, আর কেউ নাই। ও আরেকটা আছে, অ্যামাইলেজ আছে। অ্যামাইলেজ, এখন কথা হচ্ছে কি, অ্যামাইলেজ এর আগেও একবার লিখছি, ওই যে অগ্নাশয় রস যে আসছে তার ভেতরেও অ্যামাইলেজ আছে। সুতরাং একই অ্যামাইলেজ ক্ষুদ্রান্ত্রের মধ্যে দুইবার লেখার দরকার নেই। কিন্তু এই যে ল্যাকটেজ, এটা একবার লিখবো, মল্টেজও একবার লিখবো, সুক্রেজও একবার লিখবো, অ্যামাইলেজও কিন্তু একবার লিখবো, দুইবার লিখবো না। আর ওর তার খাবারের মধ্যে তো ল্যাকটেস নেই স্যার। না, ও যদি খেয়ে, হ্যাঁ, দুধ যদি না খায় তাহলে ল্যাকটেজ নাই, ওটা লিখবো না। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ স্যার। ও যদি দুধ না খায় তাহলে আমি ল্যাকটেজ লিখবো না। এইভাবে আমাকে কৌশল করে প্রশ্নটার উত্তর দিতে হবে। তবে সেটার আরেকটা টেকনিক আমি শিখাই দিব না। আমি এখন একটু নামাজটা পড়ে আসি, তোমরাও যাদের নামাজ পড়া দরকার পড়ো, তারপরে আরেকটা সুন্দর কৌশল আমি শিখাই দিব না, যাতে করে এটা সংক্ষেপে সহজে মনে রাখা হয় যায়। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, 5 মিনিট, হ্যাঁ, 5 মিনিটের বিরতি। ঠিক আছে।
হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই কৌশলটা থেকে তো আমাকে বের হতে হবে। বের হতে হবে এই জন্য যে এইভাবে যদি মেনশন করে দেয় যে একজন খাবার খেয়েছে, তার মধ্যে বিভিন্ন রকমের খাবার আছে, শর্করা আছে, আমিষ আছে, স্নেহ আছে। তাহলে কোন এনজাইম শর্করাকে পরিপাক করে, কোন এনজাইম আমিষকে পরিপাক করে, কোন এনজাইম স্নেহকে পরিপাক করে, সেটা আমার জানা দরকার। কি বলেছি বুঝতে পারছো? সেটা যদি আমি ফাইন্ড আউট করতে না পারি, তাহলে তো আমার এই প্রশ্নের অ্যান্সার দেওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আমাকে একটা কৌশল বের করতে হবে। সেটা আমি কিভাবে করব? সেটা আমি প্রথমে এখানে একটা দেখি টেকনিক বের করতে পারি কিনা, আর তোমরা আবার সেটা পরে অ্যাপ্লাই করতে পারো কিনা। প্রথমে আমি কবিতাটার কাছে যাই। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা এখান থেকে কৌশল করে দেবে, বললাম তো। যেমন হতে পারে এরকম, আবার ওই যে আরেকটা বলতে পারে যে পাকস্থলীর ভিতরে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা করো, অথবা ক্ষুদ্রান্ত্রের ভেতরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা করো। এরকম ভাবেও কিন্তু প্রশ্নটা আসে। হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে, যে যেটা শুধু শর্করা জাতীয় চাইছে ওইটাই আমি অ্যান্সার করব, অন্যগুলো আমি অ্যান্সার করব কেন? অথবা আমাকে যদি মেনশন করে দেয় যে স্নেহ জাতীয়, একজন মানুষ শুধুমাত্র মনে করো বলে দিল যে সে ডিম ভাজি দিয়ে নাস্তা করেছে, তাহলে রুটি হচ্ছে তোমার শর্করা আর ডিম হচ্ছে প্রোটিন, তাহলে আমি শর্করা আর প্রোটিনটাই শুধু লিখবো, অন্যগুলো আমি লিখবো কেন, তাই না? কি আমার কথা বুঝতে পেরেছো কিনা? অন্যগুলো তো আমি লিখবো না। সেই জন্যই আমার এই মুখ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত 3 স্থানে যে খাদ্য পরিপাক হয়, তার মধ্যে কোন এনজাইমটা শর্করা পরিপাক করে, কোনটা আমিষ পরিপাক করে, আর কোনটা স্নেহ পরিপাক করে, সেটা আমাকে অবশ্যই সঠিকভাবে চিনতে হবে। তা না হলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কি রকম ভাবে চিনবো তাহলে? যেমন তোমরা পরে প্র্যাকটিস করো, আমি আগে দেখি নিজে এই কৌশলটা দাঁড় করাতে পারি কিনা। মুখ্য বিবরে আমার এনজাইম গুলো কি আছে? টা, আর কি আছে? ম। আচ্ছা, আমি কিন্তু জানি টায়ালিন কার উপরে কাজ করে? স্টার্চের উপর কাজ করে। আর মল্টেস কার উপরে কাজ করে? মল্টোজের উপরে কাজ করে। হ্যাঁ, তাহলে এই দুইটাই কিন্তু শর্করা। আমি একটা কাজ করি, যেটা যেটা শর্করার উপরে কাজ করে তাদেরকে চেনার সুবিধার জন্য সি এই সিম্বলটা দিয়ে দেই। তাহলে কেমন হয়? সি মানে কার্বোহাইড্রেট। ঠিক আছে? আচ্ছা, এবার আসো নাম্বার 2। আমি পাকস্থলীতে খাদ্য পরিপাকের এনজাইম গুলো সম্পর্কে জানবো। পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কারা? আমি জানি পেপসিন, জিলাটিনেস, রেনিন, আর লাইপেস। এবার আমরা কবিতা তো অনেক আগেই মুখস্থ করেছি, তার ফুল মিনিং সেটাও আমি জানি, কার উপরে কাজ করে তাও আমি জানি। কেমন? পেপসিন প্রোটিনের উপরে কাজ করে, পেপটোন আর প্রোটিওজ তৈরি করে। জিলাটিনেস সেও কিন্তু পেপটোন আর প্রোটিওজ তৈরি করে। তার মানে যারা পেপটোন, প্রোটিওজ, অ্যামাইনো অ্যাসিড এইসব জিনিস যারা তৈরি করবে তারা তো প্রোটিনের উপরে কাজ করে, এটা কে না জানে। রেনিন ক্যাসিনের উপরে কাজ করে, ক্যাসেইন, দুধের ক্যাসেইন, ওটাও কিন্তু একটা প্রোটিন। তার মানে এই তিনটাই প্রোটিনের উপরে কাজ করে, পেপসিন, জিলাটিনেস, রেনিন, তিনটাই। তাহলে আমি এখানে প্রোটিনের জন্য যদি পি ইউজ করি, এটা একটা সিম্বল যে পে জি রে, এই তিনটাই প্রোটিনের উপরে কাজ করে। লাইপেজ লিপিডের উপরে কাজ করে। এর আগে সাথে যদি আমি এল লাগিয়ে দেই, তাহলে আমি এরকম যদি একটা কাজ করি, কার্বোহাইড্রেটের উপরে যে কাজ করবে তার জন্য সি, প্রোটিনের উপরে যে কাজ করবে তার জন্য পি, আর লিপিডের উপরে যে কাজ করবে তার জন্য এল। এই সিম্বল আমি যদি কবিতার সাথে সাথে লাগাই দেই, তাহলে তো আমার জন্য সুবিধা হয়। আমাকে যদি শর্করা খাদ্য বের করতে বলে, শর্করা খাবার কিভাবে হজম হয়, তাহলে যেটা যেটা সি আছে সেটা সেটা লিখবো। আমাকে যদি প্রোটিনের কথা বলে, তাহলে যেটা যেটা পি আছে, যদি যেমন বললো যে একজন শুধুমাত্র এক টুকরো মাংস খাইছে, তাহলে তো সে শুধু প্রোটিন খাইছে, বা একটা ডিম পোস্ট খাইলো, তাহলে সেটা তো প্রোটিন। তাহলে এখানে কিন্তু মুখবিবরে সে কোনো পরিপাক পাবে না। মুখবিবরে প্রোটিনের কোনো পরিপাক হয় না। মুখবিবরে প্রোটিন বা স্নেহ এই দুইটার কোনোটাই পরিপাক হয় না। তাহলে আমি মুখবিবরে তো তাদের কথা লিখবো না, যেহেতু এখানে সি আছে দুইটাই। এই কারণে আমি কবিতাটার সাথে সাথে, অক্ষরের সাথে সাথে আমি এই সিম্বলটা দিয়ে যাব। এখন কবিতা তোমাদের লেখাই আছে, আমি প্রথমে নিজে সিম্বলটা দিয়ে দিচ্ছি, তুমি আবার ওই এখনই
ওই কবিতার মধ্যে সিম্বলটা দিয়ে দিবা। তাহলে পড়ার সময় এইটা যদি খেয়াল একবার করো, 2 বার 3 বার চোখে ভাসে, তাহলে তুমি কিন্তু ওখান থেকে বের করে কোনটা প্রোটিন ডাইজেস্ট করে, কোনটা লিপিড ডাইজেস্ট করে, কোনটা কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে তুমি বের করে ফেলতে পারবা। আমার সাথে কি তোমরা একমত? বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এখন করতে যাচ্ছি। 3, ক্ষুদ্রান্ত্রে পরিপাক। তো ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে পরিপাক, এটার মধ্যে আবার 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অগ্নাশয় রস কর্তৃক, তাদের জন্য একটা কবিতা আছে, সেই ছন্দটা আমি এখন লিখবো। কয়টা এনজাইম বলো তো? 12টা এনজাইম। 12টা, হ্যাঁ। ট্রি, কা, কা, এ, ট্রাই, ডাই, কো, এ, ম, লা, ফ, কো। দেখো 12টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? ঠিক আছে না? ট্রি জি, কাকা এট্রাইডাইকো অ্যামলাফকো, ট্রি কাকা এট্রাইডাইকো অ্যামলাফকো মুখস্থ করছো ভালো করে, একদম পরিষ্কার করে খুব দ্রুততার সাথে মুখস্থ করছো? জি স্যার। ঠিক আছে। ট্রিতে কি? ট্রিপসিন, ট্রিপসিন, তারপর কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, হ্যাঁ, তারপর কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, হ্যাঁ, অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, ডাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, হ্যাঁ, কোলাজিনেস, কোলাজিনেস, হ্যাঁ, অ্যালকালাইন ফসফেট নাকি অ্যামাইলেজ না অ্যালকালাইন ফসফেট? অ্যামাইলেজ স্যার। অ্যামাইলেজ, তারপর মল্টেজ, মল্টেজ, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ, এই তো হয়ে গেল। এখন কোনটা প্রোটিন হজম করে আর কোনটা শর্করা আর কোনটা স্নেহ সেটা খুঁজে বের করব। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, এরা সবাই প্রোটিন হজম করে। তুমি দেখো গিয়ে, এদের সবারই উৎপাদন হয়, কেউ অ্যামাইনো অ্যাসিড অথবা কেউ পেপটোন বা প্রোটিওজ, এরা সবাই প্রোটিনের উপর কাজ করে। এদের সবার জন্য পি, পি মনে পড়ে? ট্রিপসিন কি করে? পেপটোন আর প্রোটিওজকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। কাইমোট্রিপসিন কি করে? একই কাজ করে, পেপটোন আর প্রোটিওজকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। কার্বক্সিপেপটাইডেস কি কাজ করে? কার্বক্সিপেপটাইডের উপরে কাজ করে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনোপেপটাইডেস কি করে? অ্যামিনোপেপটাইডের উপরে কাজ করে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ট্রাইপেপটাইডেস কি করে? ট্রাইপেপটাইডের উপরে কাজ করে, ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ডাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। কোলেস্টেরল এস্টারেজ কি করে? এটা কি কোলেস্টেরল এস্টারেজ না কোলাজিনেস? কোলাজিনেস, কোলাজিনেস। কোলাজেন তো একটা প্রোটিন, আমরা জানি। কোলাজেনকে ভেঙে সরল পেপটাইড বা ক্ষুদ্র পেপটাইড তৈরি করে। তাহলে এরা সবাই হচ্ছে প্রোটিন পরিপাক করে, ঠিক কিনা বলো? কোলাজেন যে একটা প্রোটিন আমরা সবাই জানি, তাহলে এদের সবার জন্য প্রোটিন, মানে একদম কো পর্যন্ত সব পি। আসো এই কয়টা। এতে কি? অ্যামাইলেজ, মতে, মল্টেজ, লাতে, লাইপেজ, এগুলো পড়ে। অ্যামাইলেজ আর মল্টেজ এই দুইটা কার্বোহাইড্রেট, এটা আমরা আগেও জানতাম। অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে, আর মল্টেজ মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট। আর এই তিনটা কি? লাইপেজের উপর, লাইপেজ কাজ করবে লিপিডের উপরে, ফসফোলাইপেজ কাজ করবে ফসফোলিপিডের উপরে, ফসফোলিপিডের কোলেস্টেরল, হ্যাঁ, কোলেস্টেরল এস্টারেজ কাজ করবে কোলেস্টেরলের উপরে। তার মানে কোলেস্টেরলের তিনটাই লিপিড জাতীয়, এল। এদের জন্য কি? লিপিড। লিপিড। তাহলে তো কঠিন কিছু না। 12টার মধ্যে 1 2 3 4 5টা গেল, 7টায় হচ্ছে প্রোটিন। 7 আর 2 9 আর 3 12, হিসেব সোজা। 7টা প্রোটিন, তারপরের 2টা কার্বোহাইড্রেট, তারপরে 3টা লিপিড। এই লাফকো তো লিপিড দেখলেই বোঝা যায়। তাহলে এটা কি মনে রাখা কঠিন হবে? না, এখন যদি তোমাকে
ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক করতে বলে বা অগ্নাশয় রসের ভেতরে কি কি শর্করা পরিপাককারী এনজাইম আছে, তুমি কি সবার কথা লিখবা? না, তুমি খালি এই দুটোর কথা লিখবা। যদি লিপিড পরিপাককারী এনজাইমের কথা বলে এই তিনটা লিখবা, বাকিগুলো লিখতে যাবা কোন দুঃখে। এটা হচ্ছে অগ্নাশয় রসের এনজাইম। এবার আসো, ক্ষুদ্রান্ত্র নিজেও তো একটা রস প্রডিউস করে যার নাম আন্ত্রিক রস। সেটার মধ্যে কি কি এনজাইম আছে? আন্ত্রিক রস কর্তৃক, আন্ত্রিক রস যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল ফ্লুইড, সেটার জন্য কবিতার ছন্দটা কি? এখানে কয়টা এনজাইম আছে আন্ত্রিক রসের মধ্যে বলো? 10টা। 10টা। 10 হ্যাঁ 10টা। অ্যামি লাই এল লে ম সু, তারপরে এম একসাথে, নি নি নি। দেখো 10টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ঠিক আছে, একসাথে দেখা যায় না একসাথে পুরোটা? এই যে দেখো, এবার দেখা যাচ্ছে। অ্যামি লাই এল ল্যাম সুয়াম নি নি নি। মুখস্থ করছো ভালো করে? জি স্যার। স্যার কি এমি লাইয়াল ল্যাম সুয়াম নি 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 মুখস্থ করছো? জি স্যার। জি স্যার। একদম ঠোঁটস্থ থাকতে হবে। আচ্ছা, এমিতে কি হয়? অ্যামিনোপেপটাইড। অ্যামিনোপেপটাইডেস, লাইতে লাইপেজ, লাইপেজ, হ্যাঁ এল অ্যালকালাইন ফসফেটেজ, ফসফেটেজ, লে ল্যাকটেজ, ল্যাকটেজ, ম মল্টেজ, সু সুক্রেজ, সুক্রেজ, এম অ্যামিনো মাইলেজ, নি নি নিউক্লিয়েজ, তারপরে নি, নিউক্লিওটাইডেজ, তারপরেরটা তারপর নিউক্লিওসাইডেজ। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কি করব? অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তার মানে এটা কি? টি। অ্যামাইনো অ্যাসিড পাবো সেহেতু অবশ্যই সেটা প্রোটিন জাতীয় খাবার। লাই, এটা কার উপরে কাজ করবে? এল। লাই মানে লিপিড, লাইপেজ লিপিডের উপরে কাজ করবে। এল। অ্যালকালাইন ফসফেটেজ, সেটাও কিন্তু লিপিড, ক্ষারীয় ফসফোলিপিডের উপরে কাজ করে। এল এল। ল্যাকটেস, দুধের মধ্যে পাওয়া যায় শর্করা। সি। মল্টেজ, মল্টোজের উপরে কাজ করে। সি। সুক্রেস, সুক্রোজ বা চিনির উপরে কাজ করে। সি। অ্যামাইলেস, ওই স্টার্চের উপরে কাজ করে। সি। আর নি 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 এই তিনটা কার উপরে কাজ করে? এটা হচ্ছে ডিএনএ বা আরএনএ এর উপরে কাজ করে। ডিএনএ এবং আরএনএ এর উপর কাজ করে। সুতরাং এদের কথা বাদ দিলাম। কোন যদি ফল মূল খাই, শাকসবজি খাই, কোষ টোষ খাই, তখন তার মধ্যে যে ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে সেগুলোর জন্য এই তিনটা। এছাড়া বাকিগুলো কি হলো? এখন আমরা পি এল আর সি দেয়া হয়ে গেল না সবার জন্য? জি স্যার। তোমরাও আমার সাথে সাথে, এখন আমি এটা সব চোখের সামনে রাখছি, অথবা এটার আমি ছবি তুলে এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, তুমি তোমার কবিতাটা বের করে লেখো। ছবি তুলে দিব না এই অবস্থায় দেখেও লিখতে পারবা? এই অবস্থা পারবো স্যার। তাহলে লেখো। এই যে এই অবস্থা দেখো, একটা একটা দেখো, তাড়াতাড়ি তোমার কবিতা বের করো। একেবারে প্রথম যেটা লিখছিলা সেই কবিতার মধ্যে মার্কার দিয়ে দাও, কালো লাল কালি থাকলে আরো ভালো হয়। এটা কিন্তু মুখস্থ করতে হবে, চিহ্ন তো দিবই, পরে যেন মুখস্থ হয়ে যায়। প্রয়োজন বোধে এখন একবার যদি নতুন করে লেখো তাতে দোষের কিছু নাই। কবিতাটা লিখলেই বা কি আসে যায়? একটু লাইনে থাকো, 1 মিনিট লাইনে থাকো, আমি স্ন্যাপটা নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। রায়ান, পড়তে যাও পড়তে যাও। আমি এক্ষুনি স্ন্যাপ নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে।
একটা মিনিট লাইনে থাকো, সময় লাগবে না। যে অবস্থায় দেখছো ঠিক সেই অবস্থায় স্ন্যাপ, এই শেষ। তাহলে তুমি জুম করেও নিয়ে নিতে পারবা। দেখো তো পড়া যায়? যায় স্যার, করা যায়। যায়, পড়া যায়? এটা দেখে দেখে লিখে রাখো একবার, ওই পেছনে কোথায় কি লিখছো আর খোঁজার দরকার নেই। এবার তো তুমি তোমার মতো জুম করে নিতে পারো, পারো না কি না পারো না? লাল কালি দিয়ে দিয়েছি বলে অনেক জায়গায় একটু হালকা ঝাপসা আসছে, মানে ক্যামেরায় লাল কালিটা বোধহয় ভালো ক্যাপচার করতে পারে না। লেখা হলে আমাকে বলিও। শেষ হলে আমাকে বলবা। স্যার হয়েছে। আচ্ছা, এখন শোনো, রাসায়নিক পরিপাক মনে রাখার জন্য আমরা বেশ কতগুলো কৌশল করলাম। এইটা প্রথম প্রথম কারো কাছে একটু এলোমেলো লাগবে, কিন্তু যদি তুমি একটা সময় করে একটুখানি প্রথমে সেই কবিতাটা, তারপরে কবিতার সেই এব্রিভিয়েশনটার ইলাবোরেশন, প্রত্যেকটা সংকেতের ভেতরে কি কি এনজাইমের নাম লেখা আছে, তারপরে যদি তুমি ওই যে নোটটা তো ফ্রেশ কিভাবে তুলবো আমি দেখাই দিছি, ওইভাবে যদি সেই নোটটা তোলার পরে 2-3 বার পড়ো, তারপরে আবার এই যে কোনটা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক আর কোনটা কার্বোহাইড্রেট, এটাও তুমি 2-3 বার যদি পড়ো, টোটাল জিনিসটা দেখবে যে তোমার মেমোরাইজ হয়ে গেছে। এবং এইভাবে কৌশল করে পড়লে তোমার এটা ভুলবা না সহজে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যেমন আমি যদি এখন যেরকমটা একটু আগে বললাম, এই প্রশ্নটাই বেশিরভাগ আসে যে একজন মানুষের নাম বলে যে সে অমুক অমুক জাতীয় খাবার খেয়েছে, বললো এরকমের যে ভাত খেয়েছে মুরগির মাংস দিয়ে, বুঝতে পেরেছো? আর সবশেষে মনে করো বললো যে কি বলা যায়, সে ইয়ে খেয়েছে অথবা 1 কাপ চা খেয়েছে, অথবা বললো যে আইসক্রিম খেয়েছে, আইসক্রিমের মধ্যে চিনি থাকে, আদার্স দুধ থাকে, তার মানে সেটার মধ্যে শর্করা এবং ফ্যাট দুইটাই থাকে, এরকম একটা কিছু বলবে আর কি, যে একটা খাবারের কথা বলে দিবে, তুমি যাতে বুঝতে পারো ওই খাবারের মধ্যে কি কি ধরনের খাবার আছে, শর্করা আছে কিনা, আমিষ আছে কিনা বা স্নেহ আছে কিনা। তারপর তোমাকে সে বলে দিল যে সে যে যে খাবার খেয়েছে এই খাবার কিভাবে পরিপাক হয়, দেহের কোন কোন অঙ্গে কি কিভাবে পরিপাক হয়, বা পরিপাকতন্ত্রের কোন স্থানে কিভাবে তার খাবারগুলো পরিপাক হয়, সেই পদ্ধতিটা বর্ণনা করো। তখন তোমাকে এইভাবে লিখতে হবে। যেমন যদি সে প্রোটিন জাতীয় খাবার খায়, তাহলে মুখবিবরে লিখবা এখানে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। পাকস্থলীতে এসে লিখবা শুধু পেপসিন আর জিলাটিনেজের কথা লিখবা, দুধ না খেলে রেনিনের কথা লিখার দরকার নেই। আবার যদি সে ক্ষুদ্রান্ত্রের কথা লিখো, তাহলে ক্ষুদ্রান্ত্রের মধ্যে তুমি এখানে আবার অগ্নাশয় রস এবং আন্তরিক রস দুইটা যেরকম ভাগ করে দিছি ওইটার দরকার নেই। যদি সে প্রোটিন জাতীয় খাবার খায় তাহলে একই দেখা যাবে, একই এনজাইম দুই জায়গায় তুমি পেয়ে যেতে পারো। হ্যাঁ, যেমন তোমার এই যে অ্যামিনোপেপটাইডেস হয়তো বা দেখা যাচ্ছে যে তোমার ওই অগ্নাশয় রসের ভেতরেও আছে, অগ্নাশয় রসের ভেতরে যে ট্রিকাকা এখানে অ্যামিনোপেপটাইডেস, আবার আন্তরিক রসের মধ্যেও আছে অ্যামিনোপেপটাইডেস, প্রথমটাই হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। তাহলে আমি একই অ্যামিনোপেপটাইডেস দুই জায়গায় লেখার দরকার নেই, কারণ সবাই তো ক্ষুদ্রান্ত্রের মধ্যে বসে খাদ্য পরিপাক করে। তোমাকে বলেছে কোন জায়গায় বসে কোন খাদ্য কিভাবে পরিপাক হয়, তাহলে একই এনজাইম 2 বার লিখবা না, 1 বার লিখবা।
হ্যাঁ, ধরো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের কথা যদি বলো তুমি ক্ষুদ্রান্ত্রের মধ্যে, ট্রিপসিনের কথা, কাইমোট্রিপসিনের কথা, কার্বক্সিপেপটাইডেজের কথা, অ্যামিনোপেপটাইডেজের কথা, ট্রাইপেপটাইডের কথা, ডাইপেপটাইডেজের কথা এগুলো বলবা। কোলাজিনেজের কথা বলবা যদি সে মাংস বা মাছ খায়, ডিম খাইলে সেখানে আর কোলাজিনেজের কথা আসার দরকার নেই। এইভাবে আর কি। আর যদি সে শর্করা জাতীয় খাবার না খায় তাহলে বাকিগুলো লিখবো না। লিপিডের খাবারের কথা যদি না বলে তাহলে বাকিগুলো এখানে লিখবো না। এইভাবে যদি প্রশ্ন আসে যে একজন ব্যক্তি এই খাবার খেলো, পরিপাকতন্ত্রের কোন জায়গায় সেই খাবারটা কিভাবে পরিপাক হলো, এই প্রশ্নটা যদি করে তাহলে তোমরা পারবে কিনা এই আমি যত কিছু সংকেত কৌশল দিলাম সেটা ব্যবহার করে হলেও, তাহলে এই জায়গাটাতে আমাকে একটু কনফার্ম করো, বলো পারবে কিনা। জি স্যার। জি স্যার। অন্যরা কি বলো? খালি এই দুজনই পারবে আর বাকি কেউ পারবে ইনশাআল্লাহ না? পারবো স্যার। পারবো স্যার। কারো মনের স্যার। মধ্যে যদি নার্ভাসনেস থাকে বা বোঝো নাই বলো তাহলে এখন বলো, পরে বললে তো লাভ হবে না। এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা আছে। কারো মনের মধ্যে যদি এরকম থাকে যে স্যার আমি তো বুঝতে পারি না, পারবো না, এখানে পয়সা দিয়ে পড়ো, একজনের সাথে তোমারও তাল মিলাতে হবে এমন কোনো কথা নাই। যদি না পারো আমাকে বলো, আমি প্রয়োজনে আরেকবার এটা নিয়ে কথা বলবো, তা না হলে আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো। তাহলে কি সবাই পারবা এই প্রশ্নের উত্তর? কথা বলো না কেন, পারবে কিনা? জি জি স্যার। স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আশাবাদী থাকলাম। তবে এখন তোমরা বাসায় কি করবা, নোটটা সুন্দর করে করবা, একেবারে এই যেভাবে আইটেম ওয়াইজ ভাগ করে দিয়েছি সেইভাবে, আর কবিতাটা একদম বারবার মুখস্থ করে, তারপর যেভাবে যা কিছু সংকেত দিয়েছি এগুলো ব্যবহার করে। এবার আমরা নতুন পড়ায় যাচ্ছি। আজকে আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে এই যে খাবার তুমি পরিপাক করবা, পরিপাক করে সেটাকে তো তোমার অ্যাবজর্ব করতে হবে নাকি, বলো অ্যাবজর্ব করতে হবে না? জি স্যার। শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে সবশেষে তুমি পাবা কি? শর্করা জাতীয় খাদ্যের ফাইনাল প্রোডাক্ট কি? গ্লুকোজ। গ্লুকোজ। হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্যের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। শর্করা থেকে পাবো আলটিমেটলি আমরা গ্লুকোজ। আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা ফাইনালি কি পাবো? আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা ফাইনালি কি পাবো বলো? শর্করা থেকে পাবো গ্লুকোজ, আমিষ থেকে ফাইনালি পাবো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, আমিষ জাতীয় খাদ্য ভেঙে আমি সবশেষে পাবো অ্যামাইনো অ্যাসিড, এটা শোষণযোগ্য। মাঝখানে পেপটোন, প্রোটিওজ, পেপটাইড যা কিছু পাই না কেন ওটা না, ফাইনালি আমি অ্যাবজর্ব করবো অ্যামাইনো অ্যাসিড। আর স্নেহ জাতীয় খাদ্য থেকে আমরা ফাইনালি কি পাবো? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুইটা আমরা অ্যাবজর্ব করে নিব। সেই অ্যাবজর্পশনটা আমি কিভাবে করব সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তাহলে আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে পাচিত খাদ্য শোষণ বা খাদ্য সার শোষণ যা বলো, বা খাদ্য রস শোষণ যা বলো, বা পরিশোষণ বা অ্যাবজর্পশন যাই বলো, সেইটা স্টার্ট চিহ্ন দাও সবাই। এটা তুমি নোট খাতায় করবা ডাইরেক্ট, আর রাফ খাতায় যাওয়ার দরকার নেই। রাফ খাতায় যেটা কেন করতে বলেছি আশা করি বুঝতে পেরেছো। সুন্দর করে বাসায় বসে এটা সুন্দর করে নোট করবা, কারণ বড় একটা আইটেম ছিল, কাটাকাটি হতে পারতো। এখন দেখে দেখে সুন্দর করে নোট করবো, আশা করি কাটাকাটি হবে না। এবার আমরা নোট খাতায় সরাসরি চলে যাব। তবে এই পুরো জিনিসটা নোট খাতায় যদি করতে যাও, কি পরিমাণ জায়গা লাগবে সেটা অনুমান করে সেই জায়গা রেখে তারপর নোট খাতায় যেতে হবে। অথবা যদি মনে করো যে না আজকে যেটা পড়বো সেটাও আমি রাফ খাতায় করি, সব একসাথে আমি আবার নোট খাতায় নিয়ে নেবো না, কালকে পড়া বন্ধ আছে শুক্রবার, হ্যাঁ তোমাদের পরশুদিনও বন্ধ আছে, 2 দিন ধরে এটা নোট খাতায় নিতে সময় লাগবে না খুব একটা, পারবা। তাহলে প্রয়োজন বোধে এখন যেটা পড়বো সেটাও রাফ খাতায় করতে পারো। স্যার কালকে ক্লাস নাই স্যার? কালকে শুক্রবারে 7:30টায় ক্লাস আছে, সরি 7টায় ক্লাস আছে, 7টায় ক্লাস আছে। এখন তুমি রাফ খাতায় করো বা নোট খাতায় করো, আপ টু ইউ। তবে মাঝখানে এই যেটা নোট খাতায় তুলতে হবে সেজন্য কি পরিমাণ জায়গা লাগবে আমি তো বলে গেলাম। অনুমান আমার মনে হয় মিনিমাম 3 পৃষ্ঠা জায়গা লাগবে। 3টা কাগজের জায়গা পরিমাণ যদি খালি রেখে তুমি লেখো তাহলে যেতে পারো, লিখতে পারো। 3 বা 4 পৃষ্ঠা খালি রেখে তাহলে লিখতে পারো। কালকে স্পেশাল ক্লাস তো আছেই, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার বুঝছি। আচ্ছা, 3 বা 4 পৃষ্ঠা খালি রেখে এখন তোমরা লিখবো, স্টার চিহ্ন দাও, লেখো পাচিত খাদ্য সার শোষণ, যেটাকে ইংরেজিতে বললে তুমি বলতে পারো এরকম
অ্যাবজর্পশন অফ কি? অ্যাবজর্পশন পি অ্যাবজর্পশন অফ কি, সরি, ABSORPTION, টি একটা TION, এই যে খাতায় লিখতে গেলে TION, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট। আমরা যে খাবারটা ডাইজেস্ট করলাম সেটা কিভাবে অ্যাবজর্ব করবো সেটা পড়বো। আচ্ছা, নাম্বার 1, শর্করা শোষণ। আমরা প্রথমে শোষণ করব, শর্করাটা কিভাবে সেটা লিখবো। শর্করা শোষণ। কি লিখবো? শর্করা শোষণ লিখতে পারছো? এই হেডিংটা দিছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি, সরি, হেডিং আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। আমরা আমরা যে সকল শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকি বা গ্রহণ করি, তা পরিপাকের ফলে আমরা যে সকল শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকি তা পরিপাকের ফলে যখন গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ নামক সরল শর্করায় পরিণত হয়, আমরা যে সকল তিনটাই শোষণযোগ্য স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটাই শোষণযোগ্য। তিনটাই একজন কিন্তু আরেকজনের আইসোমার, খালি আণবিক গঠন, আণবিক সংকেত একই, মানে রাসায়নিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। রাসায়নিক বা আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কিরকম? সবগুলোই কিন্তু C6H12O6। এটা অ্যালডিহাইড শর্করা, এটা কিটোন শর্করা, এটাও অ্যালডিহাইড শর্করা। এটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে গ্লুকোজের 3 নাম্বার কার্বনের OH মূলক থাকে বাম দিকে, আর গ্যালাক্টোজের থাকে সেটা ডান দিকে। এই পার্থক্য, আর কিন্তু কিছু না। পরস্পরের এরা আইসোমার। তো লাইনটা লিখছিলাম এরকম, আমরা যখন শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকি তা পরিপাকের ফলে, কি জানো লাইনটা একটু ভুলে গেলাম, আবার বলো তো কেউ একজন। আমরা যে সকল শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি তা পরিপাকের ফলে যখন গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ নামক সরল শর্করা, এই পর্যন্ত স্যার। হ্যাঁ, গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ নামক সরল শর্করায় পরিণত হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ নামক সরল শর্করায় পরিণত হয়, তখন আমরা তাকে শোষণ করতে পারি। আমরা যে সকল শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকি তা পরিপাকের ফলে যখন গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ নামক সরল শর্করায় পরিণত হয়, তখন আমরা তাকে শোষণ করতে পারি। লিখছা? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, ক্ষুদ্রান্ত্রের ভিলাই এর
এপিথেলিয়াল স্তরে ক্ষুদ্রান্ত্রের ভিলাই এর এপিথেলিয়াল স্তরে বিদ্যমান ক্ষুদ্রান্ত্রের ভিলাই এর এপিথেলিয়াল স্তরে বিদ্যমান অ্যাবজর্পটিভ কোষ ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের এপিথেলিয়াল স্তরে বিদ্যমান অ্যাবজর্পটিভ কোষ এ সকল সরল শর্করা শোষণ করে। ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের এপিথেলিয়াল স্তরে বিদ্যমান অ্যাবজর্পটিভ কোষ এ সকল সরল শর্করা শোষণ করে। এ সকল সরল শর্করা শোষণ করে, লিখছো কিনা? জি স্যার। দাড়ি সাথে লেখো ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড। ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। লিখছো? জি স্যার। ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ভিলাই, তার লম্বচ্ছেদের ছবি। এখানে দেখো প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যে তিনটা টিউব থাকে, নল থাকে। একটাকে আমরা বলবো, এটাকে যদি আমরা বলি শিরা, এটাকে বলবো আমরা ধমনী। ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ঢোকে, শিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বেরিয়ে যায়। আর মাঝখানে আবার একটা নল আমরা দেখতে পাচ্ছি, এরকম বেশ মোটা। এটাকে বলা হয় লসিকা বাহিকা, লিম্ফেটিক ভেসেল। প্রত্যেকটা ভিলাইয়ের ভিতরে এই তিনটা নল থাকে, তিনটা বাহিকা থাকে। এর মধ্যে ধমনী আর শিরা দুজনেই রক্ত পরিবহন করে। এই হচ্ছে ভিলাইয়ের চারপাশে বিদ্যমান এপিথেলিয়াল কোষ স্তর, এবং এখানেই অ্যাবজর্পটিভ কোষগুলো আছে। আর ভিলাইয়ের চারপাশে মনে করো এই হচ্ছে সেই সব সরল শর্করা অণু, গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ। অ্যাবজর্পটিভ সেল কি করবে? এই গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজকে সে অ্যাবজর্ব করে নিবে, শোষণ করে নিবে। পরবর্তীতে এই অ্যাবজর্পটিভ কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় ওই গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ এই রক্তের মধ্যে চলে আসবে। বুঝতে পেরেছ? এবং রক্তের মাধ্যমে সেই সরল শর্করাটা সারা দেহে ছড়িয়ে পড়বে। প্রত্যেকটা কোষ তখন এই গ্লুকোজ বা গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ এটাকে ভেঙে এনার্জি প্রডিউস করবে, এটাকে ভেঙে এনার্জি প্রডিউস করবে। তবে কথা আছে, গ্লুকোজটা যেরকম সরাসরি ভেঙে এনার্জি প্রডিউস হয়, গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজটা ওরকম সরাসরি ভেঙে এনার্জি প্রডিউস হয় না। তাদেরকে রক্তের মধ্যে বসেই আবার আইসোমারেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে কনভার্ট করে নেওয়া হয়। এইভাবে এক পর্যায়ে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে গ্লুকোজ সাপ্লাই হয় এবং প্রত্যেকটা কোষ সেই গ্লুকোজকে ভেঙে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে। সেইটা একটুখানি আমরা এখন বলবো।
এইমাত্র আমরা যে বললাম যে ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের এপিথেলিয়াল স্তরে বিদ্যমান অ্যাবজর্পটিভ কোষ এই সরল শর্করা শোষণ করে। ইনসুলিন ও গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। তারপরের লাইন লেখো, শোষিত শর্করা রক্তের মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয় লিখে দাঁড়িয়ে দাও। শোষিত শর্করা রক্তের মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয়। শোষিত শর্করা রক্তের মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয়। লিখছো? জি স্যার। জি জি স্যার। স্যার। আইসোমারেজ এনজাইমের প্রভাবে, আইসোমারেজ লিখতে পারবে না শব্দটা? আইসোমারেজ এনজাইমের প্রভাবে, আইসোমারেজ ISOMERASE, আইসোমারেজ এনজাইমের প্রভাবে গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়। আইসোমারেজ এনজাইমের প্রভাবে গ্যালাক্টোজ ও ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়। দাড়ি, দেহের প্রতিটি কোষ শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে। দেহের প্রতিটি কোষ শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে। দেহের প্রতিটি কোষ শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে। লিখতে পারছো? স্যার এইটা কি রক্তে বসেই হয়, ওই যে আইসোমারেজ এনজাইমের কাজটা? রক্তে বসে হয়, কোষের মধ্যে বসে হয়, রক্তের ভেতর দিয়ে কোষের মধ্যে ঢুকলে সেখানে বসে হতে পারে, আবার রক্তের মধ্যে বসে হতে পারে। সেই জন্য আমি তো রক্তের মধ্যে বসে হয় যে এটা মেনশন করি নাই, আমি তো বলেছি আইসোমারেজ এনজাইমের প্রভাবে, তাই না? এটা রক্তের মধ্যে, হ্যাঁ, আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ গ্লুকোজে পরিণত হয়। দেহের প্রতিটি কোষ শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে। দেহের প্রতিটি কোষ শ্বসন প্রক্রিয়ায় এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে। লিখছো সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে।